আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সিনেফাত ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব সম্প্রতি রিলিজ হওয়া কোরিয়ান একটি থ্রিলার এবং মিস্টেরিয়াস ড্রামা যার নাম হচ্ছে এসলাইন। সম্প্রতি ড্রামাটি ইন্টারনেট জগতে ব্যাপক সাড়া ফেলেছে। এই ড্রামাটির কাহিনী একটু অদ্ভুত, যেখানে রিলেশনশিপ শুধুমাত্র ইমোশন নয় বরং রেড লাইনের সঙ্গে সম্পৃক্ত, যেটা আপনারা এই ড্রামাটি দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে এসলাইনের এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামাটি শুরু হয় একটি মেয়েকে দেখিয়ে, যার নাম সিন। সে দেখতে নর্মাল হলেও তার মধ্যে একটি অন্যরকম শক্তি রয়েছে, যার মাধ্যমে সে তার আশেপাশে থাকা মানুষদের মাথার উপরের রেড লাইন দেখতে পায়। একদিন সে তার বারান্দায় দাঁড়িয়েছিল, তখন সে বাইরে দিয়ে যাওয়া মানুষদের মাথার উপরে রেড লাইন দেখতে পায়। প্রতিটা লাইন ওই ব্যক্তির কোন রিলেশনকে দেখাচ্ছিল। সেখানে সে একটি মেয়ে দেখতে পায় যার মাথা দিয়ে অনেকগুলো রেড লাইন বের হচ্ছিল। মেয়েটি সিনের দিকে তাকিয়ে হেসে দেয় এবং তাকে হাই বলে, কিন্তু সিন ভয় পেয়ে যায় এবং দ্রুত তার জানালা লাগিয়ে দেয়। এরপর ফ্ল্যাশব্যাকে সিনের ছোটবেলার কাহিনী দেখানো হয়। ছোট সিন যখন তার বাবার সঙ্গে ড্রয়িং করছিল, তখন সে তার বাবার মাথার উপর দিয়ে দুটো রেড লাইন যেতে দেখে। তার মা এটা দেখে চমকে যায় এবং বুঝতে পারে তার স্বামীর কোথাও অ্যাফেয়ার চলছে। আর এটা জানতে পেরে সিনের মা সিনের বাবাকে মেরে ফেলে। তখন সিন বুঝতে পারে সে যদি এভাবে মানুষদের মাথার উপরে রেড লাইন দেখতে পায়, তাহলে মানুষদের জীবন হুমকির মুখে পড়ে যাবে। এজন্য সে নিজেকে একটি ঘরে আটকে ফেলে এবং কারোর সঙ্গে কোনো কথাও বলে না এবং দেখাও করে না। ডিপ্রেশনে পড়ে যাওয়া সিন নিজেকে মারারও চেষ্টা করে, কখনো ছাদ থেকে পড়ে বা কখনো নিজের হাতের রক কেটে, কিন্তু প্রতিবার সে নিজে নিজেই ঠিক হয়ে যায়। এরপরে সবকিছু সে ভাবতে শুরু করে এবং সে মনে করতে থাকে যে হয়তোবা সে এই পৃথিবীতে কোনো স্পেশাল মিশনের জন্য এসেছে। এরপর সে পরিকল্পনা করে যে সে এই এস লাইনের রহস্য বের করেই ছাড়বে। এই এস লাইনটা কি আর সে এটা থেকে মুক্তি পাবে কিনা। এরই মাঝে তার গেটে সে মেয়েটি আসে যার সঙ্গে তার রাস্তায় দেখা হয়েছে। তার হাতে ফল ছিল আর সে সিনকে গিফট দিতে এসেছিল, কিন্তু সিন তার গেট খোলে না আর মেয়েটি ফল সেখানে রেখেই চলে যায়। এরপর সে গেট খোলে এবং ফল ভিতরে নিয়ে খেতে শুরু করে। সে এমন ভাবে খাচ্ছিল যেন সে অনেকদিন পরে কোনো খাবার খাচ্ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর কাহিনীতে এন্ট্রি হয় একটি পুলিশ অফিসার যার নাম হাজিকি। সে পুলিশ স্টেশনে তার কলিগকে বলছিল যে তার ভাতিজি অনেক বেশি জেদি, তার কথা একদমই শোনে না এবং তার মেসেজেরও রিপ্লাই দেয় না। পরের সিন আমরা একটি স্কুলের দেখতে পাই। সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হেইয়াং। সে একটি মেয়েকে খুবই খারাপ ভাবে মারছিল, আর এটাই ছিল পুলিশ অফিসার হানজিকির ভাতিজি। হেইয়াং মেয়েটির কাছ থেকে ধমকিয়ে অনেক টাকা চাচ্ছিল। অন্যদিকে আমরা হানজিকিকে একটি কেসের ইনভেস্টিগেশন করতে দেখি যেখানে একটি মেয়ের মৃত্যু হয়েছে। সে যখন ইনভেস্টিগেশন করছিল তখন সে একটি হোটেলের ডেলিভারি বক্স দেখতে পায়। তো সে এটা বুঝতে পারে যে মৃত্যুর পূর্বে কেউ খাবার অর্ডার করেছিল। সেখানে অন্য একজন ডিটেকটিভ এসে বলে যে রাত্রে কেউ একজন হেলমেট পরা একটি লোককে বের হতে দেখেছে, হয়তোবা সে কোনো ডেলিভারি ম্যান ছিল। এরপর আমরা আবারও হানজিকিকে পুলিশ স্টেশনে দেখতে পাই। তার কলিগ ডংজিক তাকে বলে এটা কোনো চুরির কেস না, কেননা কোনো টাকা পয়সা সেখান থেকে সরানো হয়নি। হানজি তাকে প্রশ্ন করে, তুমি কি ফুড ডেলিভারি বয়কে চেক করেছো? ডংজিক উত্তর দেয় সেই মেয়েটি প্রায় প্রতিদিনই খাবার অর্ডার করে খেত, কিন্তু সে যেদিন মারা গিয়েছিল সেদিন সে কোনো অর্ডার করেনি। হানজি মেয়েটির রিলেশনের ব্যাপারে জিজ্ঞাসা করলে ডংজিক বলে মেয়েটির 1 বছর আগে ব্রেকআপ হয়েছিল, তখন থেকে সে সিঙ্গেলই ছিল। অন্যদিকে সিন তার ঘরে ছিল এবং টিভিতে সেই মেয়েটিরই মার্ডারের নিউজ দেখছিল। সে দেখতে পায় রিপোর্টে একজন হেলমেট পরা লোককে সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছিল, কিন্তু সেই লোকটির মাথায় সে একটি মাত্র রেড লাইন দেখতে পায়, যেটা খুবই রেয়ার ছিল। তখনই সিন দেখতে পায় বাইরের একটি বিল্ডিং এ একটি লোক হেলমেট পরে ঢুকছিল। লোকটি দেখতে একদম নিউজে দেখানো লোকটির মতোই, আর এজন্য তার সন্দেহ হয় এবং সে পুলিশে কল করে। সে পুলিশকে বলছিল যে একজন অজানা লোক হেলমেট পরে একটি বাসায় ঢুকেছে। তখনই সে দেখতে পায় লোকটি তো তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছে এবং তারা এনজয় করছিল, আর এটা দেখে সে সাথে সাথে ফোনটি কেটে দেয়। এরপর সবকিছু অন্ধকার হয়ে যায় এবং সিন তার চারপাশে শুধুমাত্র এস রেড লাইন দেখছিল, যেন মনে হচ্ছিল এটা কোনো বড় কিছুর সতর্ক বার্তা ছিল। অন্যদিকে স্কুলে হেয়ং বলছিল আজকে সেয়ংগে স্কুলে আসেনি। সে তার লকারটি ভেঙে ফেলে এবং তার জিনিসপত্র বাইরে বের করে। তখন সে একটি লাভ লেটার দেখতে পায়, আর সেই লাভ লেটারটি পড়ে সে সিয়ংগির মজা নিচ্ছিল। আমরা হানজিকে ঘরে দেখতে পাই। তার ভাতিজি তার কাছ থেকে টাকা চাইতে আসে। হানজি তার ওয়ালেট থেকে সব টাকা বের করে তার ভাতিজিকে দিয়ে দেয় এবং কালকে আরো টাকা আনবো, কিন্তু সে যখন তার ভাতিজিকে জিজ্ঞাসা করে সে এত টাকা কেন নিচ্ছে, তখনই তার ভাতিজি তার জেদি রূপ দেখায় এবং সেখান থেকে চলে যায়। এরপর হানজি বারান্দা যায় এবং সে তার সামনের বিল্ডিংটি দেখছিল, আর সেখানেই সিন থাকতো। তখনই তার মনে পড়ে গতকালকে সেখান থেকেই কেউ একজন পুলিশ
স্টেশনে কল করেছিল। এরপর হানজি সিনের দরজার সামনে আসে। সিন হানজির মাথা থেকে বের হওয়া অনেকগুলো এস রেড লাইন দেখতে পায় এবং হয়রান হয়ে যায়। হানজি তাকে জিজ্ঞাসা করে, তুমি যদি কিছু জানো তাহলে আমাকে জানাও। তখন সেখান দিয়ে একটি প্রতিবেশী যাচ্ছিল এবং হানজিকে বলে, এই বাসার মেয়েটি তো কখনো বেরি হয় না, তার ময়লাও অন্য কেউ ফেলে দিয়ে আসে। তখনই সিন দরজা খোলে এবং বলে, আমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, সেই ছেলেটি ওই বাসার একটি মেয়ের লাভার ছিল। আর এটা বলে সে দরজাটি আবারও লাগিয়ে দেয়। এরপর দৃশ্য চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই একটি হেলমেট পরা লোক সে বিল্ডিং এ ঢোকে। সিন এটা দেখতে পায় এবং সে নিজেই বাইরে বের হয়ে আসে একটি চাকু নিয়ে, কিন্তু সে দুর্বলতার কারণে সেখানেই পড়ে যায়। তারপরে সে আবার ওঠে, কেননা সে বুঝতে পারছিল এইবার খারাপ কিছু হবে। এদিকে মেয়েটি তার লাভার মনে করে সে হেলমেট পরা লোকটিকে দরজা খুলে দেয়। আর হেলমেট খুললে মেয়েটি দেখতে পায় এটা একজন সত্যিকারের কিলার যার নাম জংমিন। আর জংমিনও মানুষের মাথার এস লাইন দেখতে পারত। জংমিন মেয়েটির গলা চাপ দিতে শুরু করে। তখনই সিন সেখানে চলে আসে এবং মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জংমিন তার কাছ থেকে তার ছুরিটি কেড়ে নেয়। আর যখনই সে সিনকে সে চাকুটি দিয়ে মারতে যাবে তখনই হানজি তাকে গুলি করে ফেলে। আর এই ঘটনায় সিন অনেক ভয় পেয়ে যায়। তখন হানজি তাকে তার চশমাটি ফেরত দেয়। সিন তাকে জিজ্ঞাসা করে যে মরেছে সে কে। হানজি তাকে বলে, আমি তোমাকে সবকিছু বলবো। কিন্তু তখন সেখানে একটি মেয়ে চলে আসে। সে হানজির ভাতিজি সিওনে ছিল। সিওনে সিনকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হানজি তাকে জিজ্ঞাসা করে, তোমরা দুজন কি একজন অপরজনকে চেনো? এরপরে আমরা তাদের দুজনকে ঘরে দেখতে পাই। সিওনে জিজ্ঞাসা করে, তুমি আমাকে আরো টাকা কখন দিবে? হানজি তাকে বলে, তোমার কি আমাকে এটিএম মনে হয়? আর তাছাড়া তোমার স্কুলে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। সিওনে বলে, তুমি আবার আমার চিন্তা কবে থেকে করতে শুরু করলে? হানজি তাকে সিনের ব্যাপারে জিজ্ঞাসা করলে সিওনে বলে, সিন প্রাইমারি স্কুলে আমার সহপাঠী ছিল, কিন্তু হঠাৎ করে সে স্কুলে আসা বন্ধ করে দেয়। তার মা তার বাবাকে মেরে ফেলেছিল আর এরপর থেকে সে নিজেও গায়েব ছিল। এরপরে সিনে আমরা সিনকে একটি ছাদে বসে থাকতে দেখি। সে ভাবছিল, যদি আমি এমন ভাবে লোকদেরকে বাঁচাতে পারি তাহলে এখন থেকে আমি লোকদেরকে বাঁচাবো। তখনই তার ফোনে একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল, আমিও তোমার মতো রেড লাইন দেখতে পাই, আমার সঙ্গে দেখা করতে চাইলে তুমি আরকাই স্কুলে আসো। পরের দিন সকালে আমরা একজন ফিমেল লিডকে দেখতে পাই যে আরকাই স্কুলেরই টিচার ছিল, যার নাম কিচান। এদিকে সিন সেই মেসেজটি দেখছিল আর এরপর সে তার দরজা এবং জানালা থেকে পোস্টারগুলো পরিষ্কার করে সরিয়ে ফেলে। এদিকে স্কুলে আমরা সিওনেকে দেখতে পাই। সে দেখতে পায় স্কুলের মেয়েরা তার ব্যাপারে বোর্ডে উল্টাপাল্টা লিখছিল। এরপর হেং একটি লাভ লেটার পড়ছিল যেটা সিওং এর ছিল। সিওনে তাকে আটকানোর চেষ্টা করে, এর কারণে হেয়ং নিচে পড়ে যায় আর এতে করে হেয়ং সিওনেকে মারতে শুরু করে। তখনই সেখানে তাদের টিচার চলে আসে আর টিচার হেয়ংকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে ফেলে। এরপর টিচার অর্থাৎ কিচান সিওনেকে বোঝায় সে যেন তাদের সঙ্গে লড়াই ঝগড়া না করে, কিন্তু সিওনে বলে, আমি তাকে মেরে ফেলবো আর আমি কি ঘরে যেতে পারি? এরপর সে যখন বাসে যাচ্ছিল তখন সে তার লকারে একটি চশমা দেখতে পায় আর সে সেটিকে নিয়ে নেয়। এদিকে হানজি ডংজিককে বলে, আমি তোমার কারণে আজকে বেঁচে গিয়েছি, নয়তো লোকটি আমাকে মেরেই ফেলতো। এরপর হানজি সেই কিলারের বাসায় আসে যেখানে চারদিকে শুধুমাত্র রেড লাইনই ছিল। ঘরে আমরা সিওনেকে দেখতে পাই যে সে চশমাটি পরেছিল আর এই চশমাটির কারণে সে রেড লাইন দেখতে পাচ্ছিল। তখনই ঘরে যখন হানজি আসে সে তার মাথায় অনেকগুলো এস লাইন দেখতে পায় আর দেখে ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাইরে চলে যায়। আর এটা সিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এই সব কিছু তার কাছে অদ্ভুত লাগছিল। সিওনেকে আমরা মার্কেটে দেখতে পাই যে সবার মাথার উপরে রেড লাইন দেখতে পাচ্ছিল আর সে বুঝতে পারে যে রেড লাইন দিয়ে কি বোঝানো হচ্ছে। এরপর সকালে আমরা তাকে স্কুলে দেখতে পাই আর তাকে আমরা অনেক বেশি খুশি দেখতে পাই তার সে চশমার কারণে। তখন সে হেয়ংকে দেখতে পায় যার মাথার উপর দিয়ে দুটো রেড লাইন যাচ্ছিল। একটি লাইন তো আশেপাশে যাচ্ছিল আর সে সেটা ফলো করলে দেখতে পায় হেয়ং এর রিলেশন তার টিচারের সঙ্গে ছিল। অন্য সিনে আমরা কিচানকে দেখতে পাই যে একটি নতুন স্টুডেন্টকে পরিচয় করে দিচ্ছিল আর স্টুডেন্টটি অন্য কেউ ছিল না বরং সিন ছিল। এরপর সিন তার টেবিলে গিয়ে বসে পড়ে। এদিকে সিন সেই কিলারের ব্যাপারেই ভাবছিল। এরপর সে সেই আরকাই স্কুলে পৌঁছায় যেখানে সে কিচানকে দেখতে পায়। সে কিচানকে বলে যে সে একজন ডিটেকটিভ আর সে এটাও বলে যে সে সিওনের আঙ্কেল। এরপর সে জাংমিনের ব্যাপারে জিজ্ঞাসা করে অর্থাৎ সেই কিলারটির ব্যাপারে যে সে কি সবসময় চশমা পরে থাকতো। তখন কিচান বলে যে না, সে এখানে কখনো চশমা পরে আসতো না আর সে কিছুদিন আগে স্কুলটি ছেড়ে দিয়েছে। সিন কাট হয় আর আমরা স্কুলের টপে সিওনেকে দেখতে পাই যাকে হেয়ং বুলি করছিল। তখনই সেখানে সিন আসে এবং হেয়ংকে বলে তোমার এসব বন্ধ করা উচিত, কিন্তু আমরা দেখতে পাই হেয়ং উল্টো সিনকে মারতে শুরু করে এবং তাকে বিল্ডিং এর কিনারে নিয়ে যায়। তখনই সিন হেয়ং এর কলারে টাই ধরে এবং বিল্ডিং থেকে নিচে ঝুলে পড়ে আর বলতে থাকে তুমি যদি এসব বন্ধ না করো তাহলে আমার সাথে তোমাকেও নিয়ে নিচে পড়ে যাব। তখনই হেয়ং তাকে ছেড়ে দেয় এবং বলে তুমি কি পাগল? এটা বলে সে নিচে চলে যায়।
যায়। এরপর সিওনে সিনের কাছে আসে এবং বলে, তোমাকে কে বলেছে আমাকে সাহায্য করতে? সিন তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো আমার উপরে রেগে আছো? সিওনে তাকে বলে, তুমি নিজের চরকায় তেল দাও। এদিকে কিচান হাজিকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার ভাতিজির সঙ্গে দেখা করে যাবে না? তখন হাজি বলে, সে যদি জানতে পারে আমি এখানে এসেছি তাহলে সে আমার উপরে অনেক বেশি রাগ করবে। তো এখানে কিচানের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল যে সে হাজির উপরে ইন্টারেস্টেড। যখন হাজি স্কুল থেকে চলে যাচ্ছিল তখন সিওনা তাকে দেখে ফেলে এবং জিজ্ঞাসা করে সে স্কুলে কি করছে। পরের দিন আমরা হানজিকে একটি বারে দেখতে পাই। সে বারটেন্ডার জংমিনের ব্যাপারে জিজ্ঞাসা করছিল এবং সে জানতে পারে যে জংমিন এখানে মাঝে মাঝে আসতো আর সে নিজে নিজেই কথা বলতো এবং আশেপাশের লোকদের দিকে তাকিয়ে কিছু একটা গুনতো। আর আমাদেরকেও এটাই দেখানো হয় যে জংমিনও মানুষদের মাথার উপরে রেড লাইন দেখতে পারতো আর সে সেটাই গুনতো। হানজি এই সবকিছু নোট করছিল। তখনই সেখানে একটি মহিলা আসে আর বলতে থাকে এখনকার যুগে ডায়েরি কে সাথে রাখে। এরপরে আমরা সেই মহিলাটিকে দেখতে পাই যে হানজিকে উপরে নিয়ে যাচ্ছিল। এদিকে আমরা সিওনাকে দেখতে পাই যে হেয়ংকে ফলো করছিল আর সে দেখতে পায় হেয়ং সে টিচারের সঙ্গে দেখা করে আর এরপর সে হোটেলে চলে যায়। হোটেলে যাওয়ার পূর্বে সিওনে তাদের ছবি তুলে নেয়। এরপর সে সেই ছবিটি হেয়ংকে পাঠালে আমরা দেখতে পাই হেয়ং উল্টো মেসেজ করে যে এটা আমার কিছুই যায় আসে না, এটা জানতে পারলে আমার টিচারকেই পানিশমেন্ট দেয়া হবে। এদিকে সিওনে সেই ছবিটি থেকে টিচারকে জুম করে দেখছিল আর তার মাথায় একটি আইডিয়া আসে। পরের সিনে আমরা স্কুলে সবাইকে দেখতে পাই, সেখানে সেই টিচারটিও ছিল। তখনই তার ফোনে সিওনে তার সেই ছবিটি পাঠায় এবং তাকে লেখে আমাকে এখনই 20 মিলিয়ন ওয়ান এনে দাও, নয়তো আমি এই ছবিটি ভাইরাল করে দেব। এরপর আমরা দেখতে পাই টিচার হেয়ংকে বকা দিচ্ছিল আর এরপর তাদেরকে আমরা বাস্কেটবল রুমে দেখতে পাই। হেয়ং জিজ্ঞাসা করে তুমি সেখানে আমাকে কেন বকছিলে? টিচার বলে সেখানে অনেক লোক ছিল আর তারা যেন সন্দেহ না করে এই জন্য আমি বকা দিয়েছি। টিচার তখন হেয়ংকে সেই ছবিটির ব্যাপারে বলে। হেয়ং বলে এই সবকিছু সিওনে করছে। টিচার খুবই ভয় পেয়েছিল আর সে সিওনের উপরে অনেক রাগ হচ্ছিল। এরপর আমরা সিনকে দেখতে পাই যে এসব কিছু নোটিস করছিল। এরপর আমরা সিন এবং সিওনাকে ওয়াশরুমে দেখতে পাই। সিন সিওনাকে জিজ্ঞাসা করে তুমি কি সবসময় এই চশমা পরতে? সিওনা তাকে মিথ্যা বলে এবং বলে আমি ইদানিং চোখে একটু কম দেখছি, এই জন্য আমি এই চশমাটি নিয়েছি। সিন সে চশমাটি উঠায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এটার মধ্যে দিয়ে কি কিছু দেখতে পাও? সিওনা তখন সিনকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো লাইন দেখতে পাও? তখন সিন বলে হ্যাঁ। সিওনা তখন জিজ্ঞাসা করে আমার মাথার উপরে কয়টি লাইন রয়েছে? সিন বলে একটি। সিন সিওনাকে জিজ্ঞাসা করে তুমি এই চশমাটি কোথায় পেয়েছো? সিওনা তখন বলে আমি লকারে এই চশমাটি পেয়েছি। সিন তাকে সেই চশমাটি দেয় না এবং বলে আমাদের বিল্ডিং এ যে লোকটির মৃত্যু হয়েছে সেও ঠিক একই চশমা পরা ছিল। কিন্তু সিওনে তারপরও জোর করে সিনের কাছ থেকে সেই চশমাটি নিয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা সেই টিচারকে দেখতে পাই যে অনেক বেশি ভয় পেয়েছিল। সে কিচানের কাছে সিওনের ব্যাপারে জিজ্ঞাসা করে। এদিকে আমরা সিওনেকে দেখতে পাই যে তার বয়ফ্রেন্ডের সাথে ছিল। তখনই তার ফোনে একটি মেসেজ আসে আর আমরা দেখতে পাই টিচার তাকে লিখেছে তুমি আমার সঙ্গে দেখা করতে আসো, আমি তোমার জন্য 20 মিলিয়ন ওয়ান ব্যবস্থা করে ফেলেছি। তখনই সে খুশি মনে সেখান থেকে বের হয়ে যায় আর তার পেছনে আমরা হেয়ংকে দেখতে পাই যে তার পিছা করে তার নজর রাখছিল। এরপর আমরা পাঁচটা সিন দেখতে পাই যেখানে সিওনে এবং সিন যখন ওয়াশরুমে কথা বলছিল তখন হেয়ং লুকিয়ে এইসব কথা শুনে নিয়েছিল আর এরপর সে সিওনের চশমাটি চুরি করে নেয়। তখনই সিওনে তার ব্যাগে চশমাটি দেখতে পায় না এবং সেটা খুঁজতে শুরু করে। আর এদিকে হেয়ং সেই চশমাটি পরে সবার মাথার উপরে রেড লাইন দেখতে পাচ্ছিল। এদিকে সিওনে সিনকে কল করে এবং তার উপরে চিৎকার করে বলতে থাকে তুমি আমার চশমা কেন চুরি করেছো? আমি এখন স্কুলে যাচ্ছি। সিন তাকে জিজ্ঞাসা করে তুমি এত রাতে স্কুলে কেন যাচ্ছ? সিওনে কলটি কেটে দেয় এবং সেখান থেকে চলে যায়। সিওনে স্কুলে আসে এবং তার সামনে সেই টিচারটি ছিল। টিচার তার কাছ থেকে মাফ চাইছিল এবং এসব কিছু করতে মানা করছিল। সিওনে তখন বলে যখন সবাই আমাকে বুলি করতো তখন তো তুমি চুপ করে থাকতে, তুমি সবকিছু জানতে কিন্তু তারপরে তুমি কিছুই করোনি। টিচার তার কাছে মাফ চাইতে থাকে এবং বলে আমার বউ বাচ্চা আছে, তুমি এসব কিছু করো না। কিন্তু তখনই তার ফোনে তার স্ত্রীর মেসেজ আসে। মেসেজে তার স্ত্রী তাকে সেই ছবিটি পাঠায় এবং বলে তুমি আমার আড়ালে এসব কিছু করছিলে। টিচারের সিওনের উপরে অনেক বেশি রাগ ওঠে, সে সিওনের দিকে আগাতে থাকে। এদিকে সিন দৌড়ে স্কুলের দিকে যাচ্ছিল আর সে যখন স্কুলের ভেতরে ঢোকে সে দেখতে পায় সিওনের ছাদ থেকে নিচের দিকে পড়ছিল। সিওনে নিচে পড়ে যায় আর এরপর তাকে হসপিটালে আনা হয়। হসপিটালের বাইরে সিন বসেছিল। তখনই সেখানে হানজি চলে আসে। সিন তাকে সবকিছু বলে। হানজি তাকে জিজ্ঞাসা করে তুমি এত রাতে স্কুলে কি করছিলে? সিন বলে সিওনে আমাকে কল করে জানিয়েছিল যে সে স্কুলে যাচ্ছে। হানজি জিজ্ঞাসা করে সিওনে সেখানে কি করতে গিয়েছিল? সিন বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না। সিওনে আমাকে বলেছিল সে স্কুলে যাবে, এজন্য আমি তার পিছা করেছি। তবে একটা জিনিস পরিষ্কার, এটা কোনো সুইসাইড নয়, এর পিছনে নিশ্চয়ই কেউ রয়েছে। পরের দিন স্কুলে প্রিন্সিপাল সবার উপরে চিৎকার করছিল এবং সে ওই টিচারকে জিজ্ঞাসা করছিল যার সঙ্গে হেয়ং এর অবৈধ সম্পর্ক ছিল। প্রিন্সিপালের
চিৎকার দেখে একটি টিচার উঠে বলে এখানে আমাদের কি দোষ, আমরা কি বা করতে পারি। তখন প্রিন্সিপাল রেগে যায় এবং টিচারটির দিকে আগাতে থাকে আর সবাই তখন তাকে থামায়। তখন ওই টিচারটির একটি বই নিচে পড়ে যায় আর তখন মিউজিক টিচার এসে সেই বইটি ওঠায়। পরের দিন সিন স্কুলে আসে এবং সে দেখতে পায় সবাই বোরিং ফিল করছিল, কেননা সবাই সিওনেকে বুলি করত। তারা বলা বলি করছিল সিওনে ছাদ থেকে কেন লাফ দিয়েছে। অন্যদিকে কিচান সবাইকে বলছিল সিওনে আমার ক্লাসে পড়তো, তো আমার তাকে টেক কেয়ার করা উচিত ছিল, সব দোষ আমারই। অন্যান্য টিচার তাকে সান্ত্বনা দিতে থাকে এবং বলে এতে তোমার কোনো দোষ নেই, তুমি মন খারাপ করো না। তখনই আমরা সেখানে জাং উ নামে একটি টিচারকে দেখতে পাই, যাকে অন্য একটি টিচার প্রশ্ন করে তুমি বিয়ে কবে করবে, তোমার তো তাকে প্রপোজ করার কথা ছিল। কিন্তু জাং উ বলে আমি বিয়ে করব না। এরপর জাং উ তার বোনের সঙ্গে দেখা করতে আসে, যার একটি মেয়ে ছিল। জাং উ তার বোনের হাজবেন্ডের কথা জিজ্ঞাসা করলে তার বোন বলে সে খুবই বিজি থাকে। তো যাই হোক, তুমি তো তোমার স্কুলের চাকরিটি ছেড়ে দেওয়ার কথা বলেছিলে এবং বিদেশ যাওয়ার কথা ভাবছো, এটা কি সত্যি? জাং উ হ্যাঁ বলে। এরপর আমরা হানজিকে দেখতে পাই যে সিওনের পাশেই বসা ছিল আর বাইরে থেকে তাকে সিন দেখছিল। পরের দিন সকালে সিন স্কুলের ছাদে যায় যেখান থেকে সিওনে নিচে পড়েছিল। তখন সেখানে কিয়নচিন নামে একটি মেয়ে আসে এবং বলে আমি জানি তুমি এখানে প্রমাণ খুঁজছো। সে হেয়ং এর কথা বলে এবং বলে সে তাকে বুলি করতো, হয়তো বা হেয়ংই সিওনকে ধাক্কা দিয়েছে, সে তো 2-3 দিন যাবত স্কুলেও আসছে না। তারা কথা বলতে বলতে ভেতরে যাচ্ছিল, তখন সিন তাকে বলে সিওনে এখনো মারা যায়নি, সে বেঁচে আছে। তখনই সে তার সামনে ক্লাস প্রেসিডেন্ট জিংসুনকে দেখতে পায়। সে তার চোখে একটি চশমা দেখতে পায়। সিন তার চোখ থেকে চশমাটি নেয় এবং সেটা টেস্ট করে, কিন্তু সে বুঝতে পারে এটা তো নর্মাল চশমা। এরপর জাংও তার ডেস্কের সামনে আসে এবং তার ডেস্কে সেই চশমাটি দেখতে পায়। সে জানে না এটা কে এখানে রেখেছে। সে এই চশমাটা কিচানকে দেখায়। কিচানের চশমাটি দেখে বলে এটা তুমি রাখো, এটা তোমাকে পড়লে ভালো মানাবে। যখনই সে চশমাটি পরে তখনই সে তার সামনে অনেকগুলো স্লাইম দেখতে পায়। সে বুঝতে পারে না যে এই সব কিছু কি। তখন সেখানে হানজি আসে আর তার মাথার উপরে এতগুলো স্লাইম দেখে সে ভয় পেয়ে যায়। হানজি এখানে কিচানের কাছে সিওনের ব্যাপারে প্রশ্ন করে। কিচান বলে আমাকে ক্ষমা করো, আমার সিওনের উপরে খেয়াল রাখা উচিত ছিল। বাট এখানে হানজি তাকে বলে সিওনে সুইসাইড করেনি। আর যারা তাকে বুলি করতো তারা কোথায়, তারা কি স্কুলে এসেছে? কিচান বলে যে না, তারা তো কয়েকদিন যাবত গায়েব রয়েছে। তখন সে একটি ছেলের ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে এর নাম কি। এর নাম জিওন ছিল। এরপর সে জিওনের কাছেও যায় এবং তাকে বলে আমি সরাসরি মেইন পয়েন্টে আসি, তোমার সঙ্গে সিওনের কি রিলেশন ছিল? জিওন বলে কোনো সম্পর্কই নেই। তখন হানজি তাকে তাদের ছবি দেখায়। এটা দেখে জিওন বলে আমি এসব কিছু করতে চাইনি, সিওনে আমাকে দিয়ে করিয়েছে। আমরা হোটেলে গিয়েছিলাম। হানজি তাকে জিজ্ঞাসা করে তোমরা যখন শপে গিয়েছিলে তখন কি অদ্ভুত কিছু হয়েছিল? জিওন মনে করে এবং বলে যে তার ব্যাগে কিছু একটা খুঁজছিল এবং সেখান থেকে চলে গিয়েছিল। হানজি এরপর শপে সিসিটিভি ফুটেজ চেক করে এবং সে দেখতে পায় হেয়ং সিওনের ব্যাগ থেকে তার সেই চশমাটি চুরি করে নিয়ে যাচ্ছিল। পরের সিনে আমরা জাংওকে দেখতে পাই যে তার বোন এবং দুলাভাইয়ের সঙ্গে ডিনার করছিল। তখন সে তার দুলাভাইয়ের মাথায় অনেকগুলো স্লাইন দেখতে পায় এবং সে তার বোনের মাথায়ও কিছু স্লাইন দেখতে পায়। তার দুলাভাই জিয়ং চুল তাকে জিজ্ঞাসা করে তুমি বিয়ে করছো না, তুমি বিয়ে কেন ক্যান্সেল করেছো, কি হয়েছে? জাংও বলে সে আমাকে বলে দিয়েছে যে তার রিলেশন অন্য কারোর সঙ্গে রয়েছে। আর এটা শুনে সবাই চুপ হয়ে যায়। এরপর আমরা তাদের দুজনকে লিফটে দেখতে পাই আর জাং উ এখনো তার সেই স্লাইন গুলোই দেখছিল। এরপর তারা নিচে আসে আর জিয়ং চুল কাজের কথা বলছিল। এরপর তারা আবারও লিফটে করে বাসায় যাচ্ছিল। তখন জিয়ং চুল ভুলে 5 নম্বরে ক্লিক করে বলে আরে আমি তো নেশা করে একদম আউলে গিয়েছি। আর এরপর সে 6 ক্লিক করে। এরপর জিয়ং চুলের যখন নজর অন্যদিকে ছিল তখন জাং উ 4 নম্বরে ক্লিক করে। আর এরপর সে দেখতে পায় 4 নম্বর ফ্লোরের একটি রুমের দিকে জিয়ং চুলের মাথার উপর থেকে স্লাইন যাচ্ছে। এদিকে হানজি তার অফিসারের সঙ্গে তর্ক করছিল, কেননা অফিসার বলছিল তার ভাতিজির কেসটি আর তদন্ত করা হবে না, কেননা সে সুইসাইড করতে চেয়েছে। কিন্তু হানজি বলে আমি 100% শিওর সে সুইসাইড করতে চায়নি। কিন্তু অফিসার বলে আমি কিছুই করতে পারবো না, আমার উপরে অনেক কাজের প্রেশার রয়েছে। আর তাছাড়া স্কুলের লোকগুলো বলছিল সে সুইসাইডই করতে চেয়েছে। হানজি তখন অফিসারকে বলে তোমার নিজের কারোর সঙ্গে যদি এমনটা হতো তুমি কি এটা করতে পারতে? আর এটা বলে সে সেখান থেকে চলে যায় এবং সে সিওনের ফোন চেক করে, কিন্তু সে তার পাসওয়ার্ড জানতো না। এরপর জাংউ স্কুলে আসে এবং সে সবাইকে দেখছিল। আর এরপর সে বুঝতে পারে যে কার সঙ্গে কার অ্যাফেয়ার চলছে, কিন্তু সে কিচানের উপরে কোনো স্লাইন দেখতে পায় না। সে কিচানকে জিজ্ঞাসা করে আপনি যদি জানতে পারেন কেউ আপনাকে ধোকা দিচ্ছে তাহলে আপনি কি করবেন? কিচান বলে আমি ড্রামাটিক ওয়েতে শেষ পর্যন্ত সবকিছু দেখবো যাতে করে আমি এনজয় করতে পারি। এটা বলে সে হাসতে শুরু করে। এরপর জাং উ তার বোন এবং ভাগ্নিকে নিয়ে তার বাসায় আসে এবং একটি প্যাকেজ দেখতে পায় যেটা 406 নম্বর রুমের জন্য ছিল। এরপর জাং উ সেখানে সেই প্যাকেজটি নিয়ে যাচ্ছিল আর এই রুমটি সেটাই ছিল যেখানে জিয়ং চুলের মাথা থেকে স্লাইন যাচ্ছিল। একটি মেয়ে ফোনে কথা বলে আসছিল। জাং উ তখন সেখানে লুকিয়ে যায় এবং সে শুনতে পায় মেয়েটি বলছিল এই প্যাকেজটি তুমি কি আমার জন্য পাঠিয়েছো? জিয়ং চুল ফোনে হ্যাঁ বলে। এরপর জাং
উ এবং তার বোন তার মৃত বাবা মাকে রেসপেক্ট করে। এরপর তারা তাদের অতীত নিয়ে কথা বলছিল এবং কান্না করতে শুরু করে। পরের দিন স্কুলে সকল স্টুডেন্টরা সেই ছবিটি দেখছিল যেখানে হেয়ং এবং সেই টিচারের অ্যাফেয়ার চলছিল। পরের দিন পার্কিং এরিয়াতে পুলিশ আসে, কেননা সেখানে সেই অ্যাফেয়ার করা টিচারটি সুইসাইড করেছিল। আর সেখানে একটি নোট পড়া ছিল যেখানে লেখা ছিল যে সে কিভাবে হেয়ং এর সঙ্গে পরকিয়া করেছে এবং সে লিখেছে যে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার ডেড বডি এখানে পড়েছিল প্রায় 2-3 দিন হয়েছে। হানজির এখানে সন্দেহ হয়, সে বলতে থাকে গাড়িটি তো ঠিক মতো পার্কিংও করা না, আর গাড়িটি তো মাঝখানে পার্ক করা। পরের দৃশ্যে সিন এবং জিওন যাচ্ছিল, কিন্তু তারা সামনে জিয়ং সুনকে দেখতে পায়। জিওন তাকে জিজ্ঞাসা করে আমরা খাবার খাওয়ার জন্য যাচ্ছি, তুমি কি আমাদের সঙ্গে যাবে? সে রাজি হয়ে যায়। তখন জিওন জিজ্ঞাসা করে তুমি তো সবসময় আমাদেরকে মানা করে দিতে, তো আজকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়েছো, এর কারণ কি? তুমি কি আমার উপরে ইন্টারেস্টেড? কিন্তু জিয়ং সুন কিছুই বলে না। যখন জিওন জিজ্ঞাসা করে তুমি কি সিনের উপর ইন্টারেস্টেড, তখন জিয়ং সুন হেসে দেয়। এরা তিনজন বাইরে আসে, কিন্তু গাড়িতে হানজি বসা ছিল। সে সিনকে তার সঙ্গে যেতে বললে জিওন বলে তুমি কে? আমরা পুলিশে কল করব। তখন হানজি বলে আচ্ছা। আর এরপর সে তার আইডি কার্ডটি জিওনকে দেখায়। এরপর সিন হানজির সঙ্গে যায়, আর হানজি সিনকে সেই চশমার ব্যাপারে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিল। হানজি জিজ্ঞাসা করে এই চশমাটি জিওংমিনের কাছেও ছিল? সিন বলে আমি আপনাকে কিছুই বলতে পারবো না, প্রথমে আপনি সেই চশমাটি নিয়ে আসেন। পরের সিনে আমরা জাঙ্গুকে দেখতে পাই যে জিয়ং সুনকে ফলো করছিল। জিয়ং সুন একটি হোটেলে আসে। জাঙ্গু এখানে অনেকগুলো এসলাইন দেখতে পায়, কিন্তু সে শুধু জিয়ং সুনের দিকে তাকিয়েছিল। জিয়ং সুন সেই মেয়েটিকে নেকলেস পরিয়ে দিচ্ছিল। জাঙ্গু তাকে দেখছিল এবং তাকে কল করে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। জিয়ং সুন বলে আমি একটি মিটিং এ আছি। জাঙ্গু বলে আমার বোন আমার কল ধরছে না, তুমি কি এটা একটু চেক করবে? জিয়ং সুন বলে তুমি চিন্তা করো না, আমি এটা পরে দেখে নেব। এরপর রাত্রে জিয়ং সুন যখন হোটেলে ছিল তখন সেখানে কেউ কলিং বেল বাজায়। জিয়ং সুন দরজা খুলে দেখে সেখানে জাং উ ছিল। জাং উ তার উপরে অ্যাটাক করে। তখন জিয়ং সুন তাকে বলে তুমি এটা তোমার বোনকে বলো না, আমরা আমাদের ব্যাপারটা সলভ করে নেব। জাং উ বলে যেটা করবে জলদি করো, তা না হলে আমি নিজেও জানি না আমি তোমার সঙ্গে কি করব। পরের দিন আমরা দেখতে পাই জাং উ বিদেশ যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সে তার বোনের কাছে জিয়ং সুনের ব্যাপারে জিজ্ঞাসা করলে তার বোন বলে তুমি চিন্তা করো না, জিয়ং সুন 2-3 দিনের জন্য বাইরে গিয়েছে, সে চলে আসবে। জাং উ স্কুলে এসে তার জিনিসপত্রগুলো গোছাচ্ছিল, তখন কিচান তার সাথে এসে কথা বলে। জাং উ সেই মেয়েটির প্রোফাইল দেখছিল, আর এখানে সে সেই নেকলেসটির ছবি দেখতে পায় যেটা জিয়ং সুন তাকে দিয়েছিল। তখন সেই মেয়েটি নিজের প্রেগনেন্সির ছবি পোস্ট করে, আর এটা দেখে জাং উ দৌড়ে বাসার দিকে যাচ্ছিল। তখন সে রাস্তায় একটি অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখতে পায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় তার বোন ওই মেয়েটির গাড়ির সঙ্গে নিজের গাড়ি ধাক্কা দিয়েছে। সেখানে তখন জিয়ং সুনও আসে, আর আমরা দেখতে পাই জিয়ং সুন জাং উর বোনের কাছে না গিয়ে সেই মেয়েটির কাছে যায়, আর এটা দেখে জাং উ জিয়ং সুনকে মারতে যায়। তখন জাং উর বোন তাকে আটকে দেয় এবং বলে এর নাম তাইসিক, আর এই মেয়েটিরই হাজবেন্ড, আমি শুধুমাত্র এর প্রেমিকা। এ মনে করতো আমার দ্বারা এর স্ত্রীর ক্ষতি হবে, এজন্য সে আমার সঙ্গে থাকতো। এরপর আমরা দেখতে পাই সেই সিন যখন হোটেলে জাং উ জিয়ং সুনের কাছ থেকে চলে আসে। তখন জিয়ং সুন জাং উর বোনকে কল করে এটা বলে যে তোমার ভাই আমার এবং আমার স্ত্রীর ব্যাপারে জেনে গিয়েছে, এখন তুমি দেখো তুমি কি করবে। রাত্রে আমরা হানজিকে হসপিটালে দেখতে পাই। সে সিয়ং চুনের সুইসাইড লেটারটি দেখছিল। তখনই সে ঘরে এসে সিয়নের রুমে কিছু একটা খুঁজছিল। রাত্রে সিন যখন তার বাসায় যাচ্ছিল তখন সে হানজিকে একটি ডায়েরি হাতে নিয়ে বাইরে বসে থাকতে দেখে। হানজি সিনের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে এগুলো কি? এগুলো সিয়নের ডায়েরিতে পেয়েছি। সিন তখন বলে এগুলো এস লাইন, এটা যে কোনো মানুষের উপরে হতে পারে, আর আমরা এটা দেখে বুঝতে পারি যে সে কার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে বা তার কার সঙ্গে অ্যাফেয়ার রয়েছে। যারা এই চশমাটি পরে তারাই এটা দেখতে পারে। আমার মনে হয় সিয়নে কাউকে বুলি করেছে আর সেই তাকে ছাদ থেকে ধাক্কা দিয়েছে। এরপর আমরা একটি দৃশ্য দেখতে পাই যেখানে সিন দেখতে পায় সিয়নের মাথার উপরে এস লাইন নেই, অর্থাৎ সিয়নে মারা গিয়েছে। আর তখনই সিন চিৎকার করে ওঠে, অর্থাৎ এটি একটি স্বপ্ন ছিল। অন্যদিকে আমরা একটি মিশন টিচারকে দেখতে পাই যাকে অন্য একটি টিচার বকা দিচ্ছিল, কেননা সে তার কাজগুলো ঠিকমতো শেষ করেনি। আমরা দেখতে পাই তার কাছে একটি চশমা ছিল আর সেও এস লাইন দেখতে পেত। এরপর সবাই ক্যাফেটেরিয়াতে খাবার খাচ্ছিল। মিশন সবাইকে এটা বলছিল সে অ্যাক্টর হতে চায়, তার স্বপ্ন একজন বড় অ্যাক্টর হওয়া। তারা সবাই মিউজিক টিচারকে দেখছিল আর বলছিল সে কতটা হ্যান্ডসাম, আমাদের কি তাকে জিজ্ঞাসা করা উচিত তার কোনো জিএফ আছে কিনা। মিশন মিউজিক টিচারকে দেখছিল। এরপর রাতে মিশন ওই হোটেলে আসে যেখানে সিন কাজ করত, আর এখানে এই পার্টি শেষ হয়ে যায়। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডি লিংক দিয়ে দেবো, সেখানে গিয়ে ফলো করে দিও। তো যাই হোক, আমি ইফাত আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে এটার পরবর্তী পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।